1848 সালে শুরু। ইউরোপ তখন টালমাটাল, বিপ্লবের আগুন জ্বলছে ইউরোপ জুড়ে। প্যারিসের সংকীর্ণ গলিতে, লন্ডনের ঘন কুয়াশায়, ব্রাসেলসের অলিগলিতে তখন একটাই নাম, কার্ল মার্কস। তাঁর কমিউনিস্ট ম্যানিফেস্টো একদিকে এক নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে আসছিল শোষিত মানুষের জীবনে, আর একই সাথে কাঁপন ধরাচ্ছিল ক্ষমতার প্রতিপত্তির মসনদে। কিন্তু এই বিপ্লবী, এই দার্শনিক ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন? আমরা যখন মার্কসের কথা ভাবি তখন হয়তো আমাদের চোখে ভাসে বিশাল বিশাল তত্ত্বের বই অথবা বিশাল গণজমায়েত, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক সাধারণ মানুষের তীব্র যন্ত্রণা, যা হয়তো তাকে মার্কস হয়ে উঠতে বাধ্য করেছিল। এই মার্কসকে বোঝার আগে এমন একজন বাবার কথা ভাবুন, যিনি দিনের পর দিন তার সন্তানদের অনাহারে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখেছেন, পাওনাদারের তাগাদায় পালিয়ে বেড়াচ্ছেন। ব্যক্তিগত জীবনের এমন বহুমুখী সংকট, এমন তীব্র দারিদ্র্য আর মানসিক যন্ত্রণা, যা একজন সাধারণ মানুষকে ভেঙে গুড়িয়ে দেয়, যেখান থেকে কারো কারো ক্ষেত্রে এই যন্ত্রণা হয়ে ওঠে এক অগ্নিকুণ্ড, যা থেকে জন্ম নেয় গোটা বিশ্বকে কাঁপিয়ে তোলা নতুন চিন্তার স্ফুলিঙ্গ। মার্কসের চিন্তা যেখানে আজও প্রশ্ন তোলে, কে উৎপাদন করে আর কে তার ফল ভোগ করে, এমনই এক রহস্যময় যন্ত্রণায় গড়া আগুনে তপ্ত কার্ল মার্কসকে নিয়ে সার্চ অফ মিস্ট্রির আজকের পর্ব। মার্কসের জন্ম তৎকালীন প্রুশিয়া সাম্রাজ্যের রাইন প্রদেশের ট্রিয়ার শহরে, এক ইহুদি পরিবারে। দক্ষিণ জার্মানির এই ট্রিয়ার শহর তখন আজকের মতো কোনো বড় রাজধানী শহর ছিল না, ছিল একটি অপরিচিত প্রাদেশিক শহর। মার্কসের মা হেনরিয়েট প্রেসবার্গ ছিলেন ডাচ বংশোদ্ভূত এক ইহুদি ধর্মগুরু বা র্যাবাই পরিবারের মেয়ে। তাঁর বাবা হাইনরিশ মার্কসের পূর্বপুরুষেরাও র্যাবাই ছিলেন, তবে তাদের অনেকেই এনলাইটমেন্ট চিন্তাধারায় প্রভাবিত হয়েছিলেন। ভলতেয়ার ও রুশোর মতো দার্শনিকদের প্রশংসা করতেন। হাইনরিশই তাদের পরিবারের প্রথম ব্যক্তি যিনি ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে গিয়ে ধর্মনিরপেক্ষ শিক্ষা লাভ করেন। তিনি পেশা জীবনে আইন ব্যবসা করে ভালোই রোজগার করতেন, আর তাদের আঙুর বাগান থেকেও যথেষ্ট অর্থ আসত। কিন্তু একসময় ধর্মের কারণে তার আইনি ব্যবসায় সমস্যা দেখা দেয়। প্রুশীয় সাম্রাজ্যে তখন লুথারীয় ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ ছিল। এই পরিস্থিতিতে মার্কসের জন্মের আগেই হাইনরিশ ইহুদি ধর্ম ত্যাগ করে লুথারীয় মতবাদে দীক্ষা নেন। তবে মার্কসের বাবা মার কেউই তেমন একটা ধর্ম পালন করতেন না। বাবা হাইনরিশ দার্শনিক ইমানুয়েল কান্ট ও ভলতেয়ারের গুণগ্রাহী ছিলেন। মার্কস 13 বছর বয়স পর্যন্ত বাড়িতেই পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও দর্শন নিয়ে পড়তে চাইলেও বাবার পীড়াপিড়িতে বন বিশ্ববিদ্যালয়ে আইন নিয়েই পড়াশোনা করেন। কিছুদিনের মধ্যেই মার্কস বার্লিন বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে হামবল্ট বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, সেখানে বদলি হয়ে চলে আসেন। বার্লিন বিশ্ববিদ্যালয় মার্কসের চিন্তা জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এখানে তিনি তরুণ হেগেলিয়ানদের সংস্পর্শে আসেন, যারা দর্শন নিয়ে মেতে থাকতেন। শিক্ষার্থী শিক্ষকেরা ঘণ্টার পর ঘণ্টা দর্শন, ধর্ম, রাষ্ট্র, নৈতিকতা, ইতিহাস, ভাববাদ, অধিবিদ্যা, দান্দিক পদ্ধতি ও নন্দনতত্ত্ব এমন নানা বিষয়ে প্রাণবন্ত তর্ক বিতর্ক করতেন। হেগেলের শিষ্যরা ডক্টর ক্লাব নামে একটি সংগঠনও খুলেছিলেন, যার প্রধান হর্তাকর্তা ছিলেন লুডভিগ ফয়েরবার্গ ও ব্রুনো বাওয়ারের মতন প্রগতিশীল চিন্তাবিদেরা। তরুণ বয়সে মার্কস কিছু কবিতা, একটি নাটক ও একটি উপন্যাস লিখেছিলেন। 1837 সালে প্রেমিকা জেনিকে নিয়ে লেখা তার কবিতাগুলো ছিল রোমান্টিক ও অস্তিত্ববাদী ধাঁচের। কার্ল মার্কসের পরবর্তী সময়ের জটিল বিষয়গুলো নিয়ে লেখালেখিতে তরুণ বয়সের এই সাহিত্য চর্চার ছাপ স্পষ্টভাবে দেখা যায়। উদাহরণ হিসেবে বন্ধু ফ্রেডরিক অ্যাঙ্গেলসের সঙ্গে যৌথভাবে লেখা তার কালজয়ী কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা বলা যায়। বইটির শুরুর লাইনগুলোই ছিল থরে থরে রূপকে সাজানো ছন্দময় কবিতার মতো। কার্ল মার্কসের বিবাহিত জীবনে ছিল ভালোবাসা, সংগ্রাম এবং দারিদ্র্যের মিশ্রণ। বয়সে 4 বছরের বড় জেনি ফন ওয়েস্টফ্যালেনের সঙ্গে মার্কসের শৈশব থেকেই পরিচয় ছিল।
জেনির বাবা লুডভিগ ফন ওয়েস্টফ্যালেন ছিলেন মার্কসের বাবার বন্ধু এবং প্রগতিশীল চিন্তার মানুষ। জেনিরা নব্য অভিজাত হলেও মার্কসের পরিবারে বনেদিপনা ছিল। তবে সবচেয়ে বড় কথা, জ্ঞানের প্রতি মার্কসের তীব্র আগ্রহ জেনি ও তার বাবাকে বিশেষভাবে মুগ্ধ করেছিল। শিল্প সাহিত্য নিয়ে আড্ডা ও মেলামেশা করতে করতে মার্কস ও জেনি দুজনের প্রেমে পড়ে যান। সালে তাদের বাগদান হয়, কিন্তু তাদের বিয়ে হয়েছিল দীর্ঘ প্রতীক্ষার পর 1843 সালের 19 জুন। এই দীর্ঘ প্রতীক্ষা তাদের ভালোবাসার গভীরতারই পরিচায়ক ছিল। এই দম্পতির ঘরে মোট 7 সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু সেই চরম দারিদ্র আর প্রতিকূলতার মধ্যে তাদের মধ্যে মাত্র 3 জন প্রাপ্ত বয়স পর্যন্ত বেঁচেছিলেন। জেনি ও মার্কস দারিদ্র, রাজনৈতিক নির্বাসন এবং ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্যেও সন্তানদের শিক্ষিত এবং সচেতন করে গড়ে তুলেছিলেন। জেনি রাজনৈতিকভাবে সচেতন এবং উচ্চশিক্ষিত ছিলেন। তিনি মঞ্চ সমালোচক এবং রাজনৈতিক কর্মী হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। মার্কসকে তার লেখালেখির কাজে সহায়তা করতেন এবং তার বুদ্ধিবৃত্তিক সহচর হিসেবে কাজ করতেন। স্ত্রী জেনি মার্কসের শুধু জীবনসঙ্গীই ছিলেন না, বরং তার বুদ্ধিবৃত্তিক সহচর এবং রাজনৈতিক সংগ্রামের এক বিশ্বস্ত সহযাত্রী ছিলেন। জেনি আর মার্কসের জীবনে আর্থিক অনটন, প্যারিস লন্ডন নির্বাসন, সন্তান হারানোর বেদনা থাকলেও শেষ পর্যন্ত তাদের ভালোবাসা অটুট ছিল। মার্কসের ব্যক্তিজীবনের এই অধ্যায় তার রাজনৈতিক সংগ্রামের মানবিক পটভূমি তৈরিতে সহায়তা করেছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। তার তত্ত্বগুলো কেবল বিমূর্ত অর্থনৈতিক ধারণার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ব্যক্তিগত অভিজ্ঞতার তীব্র যন্ত্রণায় তারও শানিত এবং মানবিক হয়ে উঠেছিল, বিশেষত তার এলিয়েনেশন বা বিচ্ছিন্নতার ধারণায়। কার্ল মার্কসের বুদ্ধিবৃত্তিক ও বিপ্লবী জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সাংবাদিকতা। সাংবাদিকতা ছিল তার চিন্তাভাবনা প্রচারের অন্যতম হাতিয়ার এবং একই সাথে তার পরিবারের জন্য জীবিকা নির্বাহের একটি প্রধান উৎস, যদিও তা ছিল অপ্রতুল। 1842 সালে তিনি জার্মানির কোলনে রাইনিশে জাইটুং নামের একটি পত্রিকায় কাজ শুরু করেন। দ্রুতই তিনি তার যোগ্যতা এবং মেধার বলে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এই পত্রিকায় তিনি তৎকালীন প্রুশিয়ার শাসন ব্যবস্থা থেকে শুরু করে সেন্সরশিপ, সামাজিক বৈষম্য, কৃষকদের সমস্যা, গণতান্ত্রিক অধিকার নিয়ে ক্ষুরধার সমালোচনা করতেন। তার তীব্র সমালোচনা প্রুশিয়ার সরকার সহ্য করতে না পেরে 1843 সালে পত্রিকাটি বন্ধ করে দেয়। এরপর 1844 সালে প্যারিসে আর্নল্ড রুগের সঙ্গে মিলে আরেকটি পত্রিকা খোলেন, ডয়েচ ফ্রান্স ইয়েশে ইয়ারবুখার। তবে এই পত্রিকাটিও দ্রুতই স্থানীয় কর্তৃপক্ষের রোষানলে পড়ে এবং বন্ধ হয়ে যায়। কিন্তু এই পত্রিকার মাধ্যমেই ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে কার্ল মার্কসের ঐতিহাসিক বন্ধুত্ব শুরু হয়, যা আজীবন টিকেছিল এবং বিশ্বজুড়ে নতুন চিন্তার জন্ম দিয়েছিল। ওই বছরই প্যারিস থেকে জার্মান অভিবাসীদের জন্য প্রকাশিত ফরভেয়ার্স নামে আরেকটি পত্রিকায় মার্কস সহ অন্যান্য বিপ্লবীরা বেশ কড়া কড়া সমালোচনা লিখতেন, যা আবারও তাকে সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত করে। লন্ডনে নির্বাসিত জীবন শুরু করার পর মার্কস জীবিকার সন্ধানে নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন পত্রিকায় লিখতে শুরু করেন। 1852 থেকে 1862 সালের মধ্যে এই পত্রিকায় তিনি প্রায় 500টিরও বেশি নিবন্ধ লেখেন। এইসব নিবন্ধে তিনি উপনিবেশবাদ, ভারতীয় অর্থনীতি, ব্রিটিশ রাজনীতি, মার্কিন গৃহযুদ্ধ ও ইউরোপীয় বিপ্লব নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেছেন। তাঁর এসব লেখায় তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তব রাজনৈতিক পরিস্থিতির এক অসাধারণ সংমিশ্রণ দেখা যেত, যেখানে দর্শনের সঙ্গে সংগ্রামী বাস্তবতা মিলেমিশে যেত। এই ডেইলি ট্রিবিউনে লিখেই মার্কস যৎসামান্য সম্মানী পেতেন, যা তার জন্য যথেষ্ট ছিল না।
নিরুপায় মার্কসকে তাই ঋণ করতে হতো। তার ব্যক্তিগত জীবন সংগ্রাম তার রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্বগুলোকে আরও বাস্তবসম্মত এবং মানবিক করে তুলেছিল, কারণ তিনি নিজেই শোষিত ও বঞ্চিত মানুষের কষ্টগুলো অনুভব করেছিলেন। মার্কস নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউনে কাজ করার সময় ভারত নিয়েও কিছু বিশ্লেষণধর্মী লেখা লিখেছিলেন। এর মধ্যে 1853 সালে লেখা দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অন্যতম। এই লেখায় তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের তীব্র সমালোচনা করেন এবং উপনিবেশিক শাসনের ক্ষতিকারক প্রভাবগুলো তুলে ধরেন। তিনি মনে করতেন ব্রিটিশরা ভারতের অর্থনীতি এবং সমাজের মধ্যে ধ্বংসাত্মক পরিবর্তন আনলেও তাদের শাসন ভারতীয় সমাজে কিছু ইতিবাচক পরিবর্তনও এনেছে, যেমন খনিজ সম্পদ ও বাণিজ্যের আধুনিকীকরণ, রেলওয়ে সহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন। মার্কসের মতে ভারতীয় সমাজের অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামো ঐতিহাসিকভাবেই তেমন একটা পরিবর্তন হয়নি। তিনি এই সমাজকে স্ট্যাটিক বা স্থবির হিসেবে দেখেছেন, কারণ তার দৃষ্টিতে এখানে কোনো শ্রেণী সংগ্রাম বা সামাজিক পরিবর্তন দেখা যায়নি। তবে সমালোচকদের মতে ভারত নিয়ে মার্কসের এই ধারণা ভুল ছিল। তিনি ভারতীয় সমাজের ব্যাপক সাংস্কৃতিক এবং সামাজিক বৈচিত্র্যকে গুরুত্ব দেননি। তিনি একে শুধু একটি স্ট্যাটিক শোষিত সমাজ হিসেবে দেখেছেন, যেখানে সংস্কৃতি, ধর্ম এবং সামাজিক সম্পর্কের বিভিন্ন দিককে উপেক্ষা করা হয়েছে। ভারতীয় সমাজে সামাজিক আন্দোলন, ধর্মের পালাবদল এবং ঐতিহাসিক উত্থান পতন মার্কসের আলোচনায় উপেক্ষিত ছিল। ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানীরা বলেন, মার্কস ভারতের সমাজকে ইউরোপীয় কাঠামোতে বিচার করেছেন, যা ঐতিহাসিক বিকাশের দিকগুলো ধরতে ব্যর্থ। ভারতীয় সমাজের বৈচিত্র্য, ধর্মীয় এবং আঞ্চলিক পার্থক্যগুলোর মধ্যে একটি জটিল প্রক্রিয়া ছিল, যা মার্কসের সরল দৃষ্টিভঙ্গিতে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তবে তার উপনিবেশিক শাসনের সমালোচনা এবং পুঁজিবাদের বিশ্বায়ন প্রক্রিয়ার বিশ্লেষণ আজও প্রাসঙ্গিক। মার্কস ইউরোপীয় প্রগতিশীল আন্দোলন এবং কমিউনিস্ট লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এই সংগঠনগুলোতে কাজ করতে গিয়েই তিনি তার সবচেয়ে প্রভাবশালী রচনাগুলোর একটি কমিউনিস্ট ম্যানিফেস্টো তৈরি করেন। 1848 সালের শুরুর দিকে ফ্রেডরিক অ্যাঙ্গেলসের সঙ্গে মিলে কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখেন মার্কস। যদিও মূল খসড়াটি মার্কস নিজে লিখেছিলেন, অ্যাঙ্গেলস গুরুত্বপূর্ণ ধারণা ও কাঠামোগত বিষয়ে এতে অবদান রেখেছিলেন। এই ম্যানিফেস্টোর মূল বার্তা ছিল, এ যাবৎকালে মানবজাতির ইতিহাস মানেই শ্রেণী সংগ্রামের ইতিহাস। সমাজ সর্বদাই শোষক এবং শোষিতের দ্বন্দ্বে বিভক্ত, এবং পুঁজিবাদী সমাজে এই দ্বন্দ্ব হল পুঁজিপতি বনাম মজুরের দ্বন্দ্ব। একমাত্র সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমেই এই বৈষম্য দূর করা সম্ভব। মার্কস ও অ্যাঙ্গেলস মনে করতেন প্রোলেতারিয়েত বা নিপীড়িত শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ সংগ্রামই ভবিষ্যতে সমাজে বিপ্লব আনবে এবং পুঁজিবাদী শাসনকে উৎখাত করবে। এই ম্যানিফেস্টোর প্রভাব ছিল সুদূর প্রসারী, যা পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক আন্দোলনের আদর্শিক ভিত্তি হয়ে ওঠে। রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব, চীন, কিউবা, ভিয়েতনাম সহ অনেক দেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনে এই ছোট্ট বইটি গভীর প্রভাব ফেলে। বইটি নানাভাবে আজও প্রাসঙ্গিক, তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেক বিতর্ক এবং সমালোচনা রয়েছে, যা তরুণ প্রজন্মকে মার্কস সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়। মার্কসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রমসাধ্য বই হল ডাস ক্যাপিটাল। এই বইটি লিখতে গিয়ে কি সহ্য করেননি মার্কস। 1850-এর দশকের মাঝামাঝি তিনি বইটি লেখা শুরু করেন। 20 বছরের বেশি সময় ধরে নানা খসড়া, পুনর্লিখন এবং গবেষণার মধ্য দিয়ে তিনি একে পরিপূর্ণ রূপ দেন। ব্রিটিশ মিউজিয়ামে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেছেন, নাওয়া খাওয়া প্রায় ভুলেই গিয়েছেন। চরম অভাব অনটন তো ছিলই। লিখতে লিখতে তার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে একটা সময় তাকে প্রায় শয্যাশায়ী হতে হয়েছিল। 3 খণ্ডের এই বইয়ের প্রথম খণ্ড মার্কসের জীবদ্দশাতেই 1867 সালে প্রকাশিত হয়। তার মৃত্যুর পর 1885 সালে দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড সম্পাদনা করে প্রকাশ করেন তার আজীবনের বন্ধু ও সহকর্মী ফ্রেডরিক অ্যাঙ্গেলস। ডাস ক্যাপিটালে পণ্য উৎপাদনের মাধ্যমে শ্রমিকদের কিভাবে শোষণ করা হয়, শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে বা শোষণ করে মালিকপক্ষ কিভাবে পুঁজি বাড়াতে থাকে, এই প্রক্রিয়া পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে কিভাবে সংকট তৈরি করে তা বিশ্লেষণ করে দেখানো হয়েছে।
চীনের গৃহযুদ্ধে মাও সেতুংয়ের কমিউনিস্ট বাহিনী 1949 সালে জয়ী হওয়ার 40 বছর পর বার্লিন দেয়াল ভাঙা পর্যন্ত কার্ল মার্কসের ঐতিহাসিক তাৎপর্য ছিল অলঙ্ঘনীয়। পৃথিবীর প্রতি 10 জনের প্রায় 4 জনই এমন সরকারগুলোর অধীনে ছিল যেই সরকারগুলো নিজেদের মার্ক্সবাদী বলে দাবি করত। এর বাইরে বহু দেশে বামপন্থীদের অনুকরণীয় আদর্শ ছিল মার্ক্সবাদ, এবং মার্ক্সবাদকে কিভাবে মোকাবেলা করা যাবে সেটি ছিল সেই সব দেশের ডানপন্থীদের মূলনীতি। সোভিয়েত ইউনিয়ন এবং তার উপর নির্ভরশীল দেশগুলোতে সমাজতন্ত্র ভেঙে পড়ার পরও সেখানে মার্ক্সের প্রভাব রয়ে যায়। মার্ক্স জন্ম নিয়েছিলেন 1818 সালে। আজ 200 বছর পরেও এক কঠিন প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে, মার্ক্সের ভবিষ্যৎবাণীগুলো কি তবে ভুল প্রমাণিত হলো? তার তত্ত্বগুলো কি সত্যি সেকেলে হয়ে গেছে? 21 শতকে এই প্রযুক্তির যুগে আমরা তার চিন্তাকে কিভাবে বিচার করব? যারা নিজেদের মার্ক্সবাদী বলে দাবি করেছেন সেই শাসকেরা বিভিন্ন সময়ে উৎপীড়কের ভূমিকা নিয়ে মার্ক্সের সুনামকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। সোভিয়েত ইউনিয়ন বা মাওয়ের চীনের মতন সমাজতান্ত্রিক দেশগুলো ভেঙে পড়ার প্রধান কারণ হলো তারা জনগণকে উন্নত জীবন দিতে পারেনি এবং পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতন শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থতাকে মার্ক্সের তৈরি সমাজতন্ত্রের নকশার ত্রুটি বলা ঠিক হবে না, কারণ সমাজতান্ত্রিক সমাজ কিভাবে চলবে মার্ক্স নিজে তা বিস্তারিতভাবে কখনো বলেননি। সমাজতন্ত্রের ব্যর্থতার মূল কারণটি আরও গভীরে খুঁজতে হবে, আর তা হলো মানুষের প্রকৃতি সম্পর্কে মার্ক্সের ভুল ধারণা। মার্ক্স মনে করতেন না যে মানুষের বংশগত বা জন্মগত কোনো স্বভাব আছে। তিনি বলেছিলেন মানুষের চরিত্র গঠিত হয় সামাজিক সম্পর্কের সমষ্টি দিয়ে। তিনি বিশ্বাস করতেন যদি সমাজের অর্থনৈতিক কাঠামো বদলে দেওয়া যায়, যেমন পুঁজিবাদী ও শ্রমিকের সম্পর্ক বিলুপ্ত করা যায়, তাহলে এই নতুন সমাজে বেড়ে ওঠা মানুষ পুঁজিবাদী সমাজে বেড়ে ওঠা মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। তবে এই সিদ্ধান্তে আসার আগে তিনি মানুষের স্বভাব নিয়ে যথেষ্ট গবেষণা করেছিলেন বলে মনে হয় না। আসলে মার্ক্স মূলত হেগেলের ইতিহাস ভাবনা থেকেই এই ধারণা নিয়েছিলেন। হেগেল মনে করতেন মানুষের চেতনার যুক্তি হল ইতিহাসের লক্ষ্য। মার্ক্স সেই আদর্শভিত্তিক ব্যাখ্যাটিকেই বস্তুগত ব্যাখ্যায় বদলে দেন। তিনি মনে করেন বস্তুগত অভাব মেটানোর চেষ্টাই হল ইতিহাসের চালিকা শক্তি, আর শ্রেণী সংগ্রামী মুক্তির একমাত্র পথ। তিনি শ্রমিক শ্রেণীকে সেই মুক্তির হাতিয়ার মনে করতেন, কারণ তারা ব্যক্তিগত সম্পদের ধারণা ত্যাগ করে যৌথ মালিকানার পথ দেখাবে। কার্ল মার্ক্সের ধারণা ছিল শ্রমিকরা যখন যৌথ মালিকানায় উৎপাদন শুরু করবে তখন সমাজে সম্পদের এত বড় একটি প্রবাহ তৈরি হবে যে তা ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ প্রবাহের চেয়ে অনেক বেশি হবে। তিনি মনে করতেন এই প্রাচুর্যের কারণে সম্পদ কিভাবে বন্টন করা হবে তা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। এই কারণেই মার্ক্স সুষম বন্টন বা সমান অধিকারের মতো ধারণাগুলোকে সেকেলে বাজে কথা বলে খারিজ করে দিয়েছিলেন। কিন্তু সোভিয়েত ইউনিয়নের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে ব্যক্তিগত মালিকানা তুলে দিলেও মানুষের স্বভাব পরিবর্তন হয় না। বেশিরভাগ মানুষই সাধারণ কল্যাণের দিকে মনোযোগ না দিয়ে ব্যক্তিগত ক্ষমতা, অগ্রাধিকার এবং বিলাসবহুল জীবন চায়। আরও মজার ব্যাপার হলো বর্তমানের যে দেশগুলো নিজেদের মার্ক্সবাদী দাবি করে তাদের ইতিহাস বলছে সেখানে ব্যক্তিগত মালিকানাধীন সম্পদের প্রবাহ আসলে যৌথ মালিকানা ভিত্তিক সম্পদের প্রবাহের চেয়ে অনেক শক্তিশালী ছিল। মাও সেতুংয়ের চীন ছিল দরিদ্র একটি দেশ, কিন্তু 1978 সালে তার উত্তরসূরি ডেন জিয়াওপিং এসে সব পাল্টে দিলেন। তিনি বললেন, বিড়াল সাদা কি কালো সেটা বড় কথা নয়, ইঁদুর ধরছে কিনা সেটাই আসল। অর্থাৎ তিনি ব্যক্তিগত উদ্যোগকে অনুমতি দিলেন। এই পরিবর্তনের ফলে চীনে অর্থনীতি অবিশ্বাস্য দ্রুততায় বাড়তে শুরু করে। প্রায় 80 কোটি দরিদ্র মানুষ দারিদ্র্য থেকে উঠে আসে। চীন আজও নিজেকে নিজস্ব আদলের সমাজতন্ত্র বললেও এর সঙ্গে মার্ক্সের চিন্তার প্রায় কোনো মিল নেই বললেই চলে। তাহলে কি মার্ক্স এখন অপ্রাসঙ্গিক? কেউ কেউ মনে করেন তার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। পুঁজিবাদ ভেঙে পড়েনি, বরং 142 বছর পরও শোষণ আরও তীব্র হয়েছে। ধনী গরিবের বৈষম্য বাড়ছে, যা মার্ক্সের ভবিষ্যৎবাণীর ঠিক উল্টো। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন ব্যাপারটা এত সহজ নয়।
মার্কসের সবচেয়ে বড় অবদান ছিল তিনি আধুনিক অর্থনীতির ভেতরে শোষণমূলক চরিত্রটি উন্মোচন করেছেন। তার তত্ত্ব কেবল ইতিহাস বা অতীতের জন্য নয়, এটি আমাদের আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা এবং জলবায়ু পরিবর্তনের মতন জটিল সমস্যাগুলো বুঝতেও সাহায্য করে। তারা মনে করেন মার্ক্সবাদ কোনো মুখস্থ মতবাদ নয়, এটি একটি সৃজনশীল প্রক্রিয়া যা পরিস্থিতি অনুযায়ী এগিয়ে যায়। আজকের আখেরি জমানার পুঁজিবাদ, যেখানে পুঁজি কারখানা বা জমির মতন বস্তুগত রূপ ছেড়ে ডেটা এবং ক্রিপ্টোকারেন্সির মতন বিমূর্ত রূপে চলে যাচ্ছে, সেই জটিলতা বুঝতেও মার্ক্সের ধারণা অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মের কাছে মার্ক্স বিতর্কিত হলেও তার চিন্তা আমাদেরকে প্রশ্ন করতে শেখায়। কেন বৈষম্য থাকবে? কেন মানুষ এখনও শোষিত? তার জীবন আমাদের শেখায় শুধু বর্তমানকে ব্যাখ্যা করাই যথেষ্ট নয়, তা পরিবর্তন করার স্বপ্ন দেখা এবং সংগ্রাম করাটাও জরুরি। মার্ক্সের নিজের জীবন ছিল নির্বাসনের এক দীর্ঘ কাহিনী। লেখালেখির জন্য তিনি বারবার বিতাড়িত হয়েছেন। শেষমেশ 1849 সালে লন্ডনে স্থায়ী হন। সেখানেই অ্যাঙ্গেলসের সঙ্গে পরামর্শ করে তিনি রাজনৈতিক অর্থনীতিতে মনোযোগ দেন এবং তার জীবনের শ্রেষ্ঠ কাজ ডাস ক্যাপিটাল রচনা করেন। 1883 সালে 14 মার্চ 64 বছর বয়সে মার্ক্স লন্ডনে মারা যান। হাইগেট সমাধিস্থলে তার সমাধিফলকে খোদাই করে দুটি বাক্য লেখা আছে, দুনিয়ার মজদুর এক হও। এবং দার্শনিকেরা এতদিন দুনিয়াকে শুধু ব্যাখ্যা করেছেন, কিন্তু মূল বিষয় হলো তা পরিবর্তন করা। বাংলাদেশেও 60-এর দশকে তার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দর্শনে উদ্বুদ্ধ হয়ে শিক্ষিত তরুণরা সমাজ বদলের স্বপ্ন দেখেছিল। শ্রমিক, কৃষক থেকে সর্বস্তরের মানুষ সেই আন্দোলনে যোগ দিয়েছিল। সোভিয়েত পতনের পর সেই জোয়ারে ভাটা পড়লেও আন্দোলনটি আজও ক্ষীণ ধারায় চলমান। প্রশ্ন হলো, দশকের পর দশক ধরে সংগ্রাম করেও বাংলাদেশের বামপন্থীরা কেন আজও গণবিচ্ছিন্ন? পরিবর্তিত সমাজ বাস্তবতার সঙ্গে মার্ক্সের রাজনৈতিক চিন্তাকে প্রাসঙ্গিক করতে না পারাটাই কি এর মূল কারণ? দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে জানান।